আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি মাহবুবা জানি ডায়না এবং মালিহা হোসেন। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক হয়েছে। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় এ বৈঠকে অংশ নিয়েছেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সর্বসম্মতিক্রমে ঘোষণা করতে পারলে দেশের জন্য এবং আন্তর্জাতিক পর্যায়েও ভালো হবে। সবাই একমত না হলে ঘোষণাপত্রের প্রয়োজন নেই বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সর্বদলীয় বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমার কাছে খুব ভালো লাগে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নেন। বৈঠকের শুরুতে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের আগের চিত্র তুলে ধরেন, আগামীতেও একতাবদ্ধ থাকার উপর জোর দেন। 5ই আগস্টের কথা স্মরণ করে যে আমরা একতাবদ্ধভাবে আছি এবং কিভাবে সেই একতাকে মানুষের সামনে প্রকাশ করব, এই 5ই আগস্টকে রিক্রিয়েট করব। ডক্টর ইউনূস বলেন, ছাত্ররা এককভাবে জুলাই ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাতে সায় দেননি তিনি। ছাত্ররা এসে বলল যে তারা একটা ঘোষণা দেবে, প্রোক্লামেশন করবে। আমি বললাম যে এটা হবে না, এটা হবে না, আমার যাওয়াটাও হবে না, তোমাদেরও করা ঠিক হবে না। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। যদি সর্বসম্মতিক্রমে আমরা এর থেকে একটা দেশের সামনে আসতে পারি, দেশের জন্য ভালো, আন্তর্জাতিকভাবে অনেক ভালো। সবাই দেখবে যে এই জাতিকে বহু ঠোকরা ঠুকরি হয়েছে, তো নড়ে না, স্থির হয়ে আছে, শক্ত হয়ে আছে। এটি হলো আসলে, সেটা আমরা সারা দুনিয়াকেও জানাতে চাই, আমাদের দেশবাসীকেও জানাতে চাই। গত 31শে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা বললেও শেষ পর্যন্ত বিএনপির বিরোধিতা সহ কয়েকটি কারণে তা বাতিল করা হয়। পরে সব রাজনৈতিক দলের মতামত নিয়ে ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। নাজিফ ফরাইজি, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমাদের সহকর্মী মাইদুর রহমান রুবেল, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রুবেল, সর্বদলীয় সভায় নেতৃবৃন্দদের কি সিদ্ধান্ত নিয়েছেন তারা, আর ঘোষণাপত্র নিয়ে তাদের বক্তব্য কি জানাবেন আমাদের? যে মালিহা, প্রধান উপদেষ্টা যেটি বলছিলেন আসলে যে অনৈক্যের একটি বার্তা তারা পেয়েছিলেন, যেই কারণে আসলে ঐক্য অটুট রাখা বা ঐক্য ধরে রাখার জন্যই মূলত প্রধান উপদেষ্টা প্রথমেই সর্বদলীয় সভায় একটি বক্তব্য দিয়েছিলেন এবং সেখানে সেটি তুলে ধরেছিলেন। এবং যেসব রাজনৈতিক দল আজ যোগ দিয়েছিলেন তাদের মধ্যে একটি সারাদিন একটি অনিশ্চয়তা ছিল এবং শেষ পর্যন্ত সব দল থেকে এসেছে, অর্থাৎ অন্তত 11টি দলের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যোগ দিয়েছিলেন, যেখানে বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যোগ দিয়েছিলেন। এবং তারা বৈঠক শেষ করে এখানে যেটি বলেছেন সেটি হচ্ছে গিয়ে যে ঐক্য অটুট রাখার বিষয়টি, এমন কোনো কাজ করা ঠিক হবে না যাতে একটি অনৈক্যের সৃষ্টি হয় বা মতানৈক্য তৈরি হয়, সেটি যাতে না হয় সেই বিষয়টি প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। এবং যাদের কাছে যেসব রাজনৈতিক দল এখানে অংশ নিয়েছিলেন তারা বলছেন যে কাউকে 2 দিন আগে, কাউকে 1 দিন এবং কাউকে আজকে দুপুরে যে ঘোষণাপত্রটি করতে চায় সরকার সেটির একটি খসড়া দিয়েছিলেন এবং সেই খসড়া দেরি করে পাওয়াতে তারা ঠিক মতো আলোচনা করতে পারেনি বলছেন। এবং তারা বলছেন যে এইখানে অনেক ত্রুটি রয়েছে, গ্যাপ রয়েছে। তাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের তাদের দৃষ্টিভঙ্গি থেকে তাদের আরও কিছু সংযুক্তি করার পরামর্শ দিয়েছেন আজকের এই সভায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে হুট করে যাতে কোনো কিছু করা না হয় এবং সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটি ঘোষণাপত্র করা হলে সেটি হবে দেশের জন্য, মানুষের জন্য মঙ্গল। জামায়াত নেতারাও একই কথা বলেছেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে তাড়াহুড়া করার কিছু নেই, যেহেতু একটি ঘোষণাপত্র দেওয়া উচিত সেটি হয়তো আরও আগেই দেওয়া উচিত ছিল এবং যেহেতু দেরি হয়ে গেছে সেই ক্ষেত্রে প্রয়োজনে আরও কিছু সময় নেওয়া হোক এবং সময় নিয়ে সকলের মতামতের ভিত্তিতে একটি ঘোষণাপত্র করা হলে সেটি হবে সবার জন্য ভালো। এবং সকল রাজনৈতিক দলের সুরই ছিল একই রকম যে ঘোষণাপত্র দেওয়ার ক্ষেত্রে যাতে তাড়াহুড়ো করে কিছু বাদ না পড়ে এবং সবাইকে নিয়ে সবাই ঐক্যমতের ভিত্তিতে যাতে ঘোষণাপত্র হয় এবং যাতে এই ঘোষণাপত্র নিয়ে যাতে কোনো মতবিরোধ কিংবা বিরোধের তৈরি না হয় সেটি
খেয়াল রাখার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এই ছিল আমার কাছে ফরেন সার্ভিস একাডেমি থেকে সর্বদলীয় বৈঠক শেষে সবশেষ খবর। মালিয়া, ধন্যবাদ আপনাকে। স্বৈরাচার পলায়নের 5.5 মাস পর জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা আছে কিনা বিএনপির পক্ষ থেকে তা জানতে চেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে সব দলের সাথে ঐক্যমতে কাজ করতে চায় বিএনপি। এদিকে জুলাই ঘোষণাপত্র নিয়ে সবাই ঐক্যমত বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই বৈঠকে জুলাই গণ অভ্যুত্থান ঘোষণাপত্র প্রণয়নের ব্যাপারে ঐক্যমত পোষণ করা হয়েছে। সবাই বলেছেন এই ধরনের একটা ঘোষণাপত্র দরকার আছে। তা আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই 5.5 মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা, যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি। দীর্ঘ 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির পর শ্রদ্ধা জানান শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে। দীপ্ত চন্দ্র পালের সহায়তায় রফিকুল ইসলামের রিপোর্ট। বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর স্বৈরাচারী হাসিনা সরকারের পুরো মেয়াদ কাটিয়েছেন রিমান্ড আর কারাগারে। তার সেই যন্ত্রণার কারাবাসের অবসান হয় বৃহস্পতিবার। বাবরের মুক্তির খবরে সকাল থেকেই জেলগেটে অপেক্ষায় ছিল নেত্রকোনা থেকে আসা তার সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা। মুক্ত বাতাসে বের হয়ে অপেক্ষারত নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বাবর। সকল মানুষ আজকে তাকে পালন করার জন্য ময়মনসিংহ, ঢাকায়, কেরানীগঞ্জে চলে আসছি আমরা। যে ঈদ একটা ঈদের আনন্দ, সেটা আমরা করতেছি এখন। মুক্ত হয়ে সরাসরি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গেলে সেখানেও নেতাকর্মীদের ঢল নামে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভীকে সাথে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। নজরুল ইসলাম খান বলেন, দেশে আর কেউ যেন মিথ্যে মামলায় সাজা না খাটে, সেই মানবিক মূল্যবোধের বাংলাদেশ গড়তে চায় বিএনপি। ভবিষ্যতে যাতে কেউ এভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটা নিশ্চিত করার জন্য গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়তে চাই। স্থানীয় সরকার নির্বাচনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় না, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে সংসদ নির্বাচনের মাধ্যমে। মঙ্গলবার 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অবিলম্বে রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর বাড্ডায় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে 24-এর ছাত্র জনতার গণ আন্দোলনে বাড্ডা রামপুরা বনশ্রীতে শহীদ পরিবারগুলোর সাথে দেখা করে আর্থিক সহায়তা দেওয়ার সময় এসব কথা বলেন রিজভী। এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমান ও উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক MA কাইয়ুম উপস্থিত ছিলেন। দানব লুটেরা সর্বগ্রাসী এক বুভুক্ষ রাক্ষসের হাত থেকে জাতি যখন পরিত্রাণ পেয়েছে, সুতরাং আমাদেরকে নতুন মানবিক সাম্য, আমাদেরকে একটি জোরালো গণতান্ত্রিক শক্তির উপর আমাদেরকে দাঁড়াতে হবে। আমাদের এই দেশে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমাদের এই দেশে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে। আমরা যাতে মুক্ত কণ্ঠে কথা বলতে পারি, এইটার জন্য যে সমস্ত আইন প্রণয়ন করা দরকার সেগুলো নিশ্চিত করতে হবে। লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ 41 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিওপি শিক্ষার্থী মীর মুগ্ধ হত্যার ঘটনায় একই আদালতে অভিযোগ দাখিল করে মুগ্ধর পরিবার। তাদের দাবি, পুলিশের গুলিতেই মৃত্যু হয় মুগ্ধর। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন তারা। সাদিয়া কানিজা রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে গত 18 জুলাই উত্তরার আজমপুরে আন্দোলনকারীদের পানি খাওয়াতে গেলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় মীর মুগ্ধর। ঘটনার 6 মাস পর বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন মুগ্ধর 2 ভাই দীপ্ত ও স্নিগ্ধ। মুগ্ধর গুলিবিদ্ধ হওয়ার সিসিটিভি ফুটেজ গণমাধ্যমকে দেখান তারা। আমরা কোনো নাম না দিয়ে আমরা অভিযোগ দায়ের করে গিয়েছি, তারা সেটি নিয়ে তদন্ত করবে এবং তদন্ত সাপেক্ষে প্রমাণাদি সহ
যে নামগুলো আসবে প্রকৃতভাবে যে আসলে করেছে একজন একজন করে ক্রোনোলজিক্যাল অর্ডারে, যে তাকে কে লিথাল উইপন বা জীবনঘাতী প্রাণনাশী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে, এভাবে আসলে একজন একজন করে আসা উচিত এবং তার প্রমাণ সহ আসা উচিত। ফুটেজের ফরেনসিক পরীক্ষার মাধ্যমে দোষীদের চিহ্নিত করে ঘটনার সুষ্ঠু বিচার ও শাস্তি দাবি করেন তারা। এটা আমরা স্পষ্ট করেছি, সেই যে ভিডিও আমরা তৈরি করেছি সিসিটিভি ফুটেজ সহ, সেই সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে এটা দেখা যাচ্ছে যে পুলিশের চালানো গুলিতেই মুগ্ধর জীবন দিয়েছে। এখানে ভিডিও ফুটেজ আছে, তারপরের কাজটুকু তো অ্যাটলিস্ট আমরা এই সরকারের কাছ থেকে আশা করতে পারি। মুগ্ধর মৃত্যুর সত্যতা নিয়ে একটি মহল এখনো মিথ্যাচার করে যাচ্ছে বলে অভিযোগ পরিবারের। আমরা যেখানে স্কুল কলেজ শেষ করেছি সেখানে গিয়ে খোঁজ নিলেও এই গুজবের সত্যতার প্রমাণ পাওয়া যাবে। একই আদালতে 2013 সালে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে হত্যার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়। আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ 41 জনকে। বিভিন্ন মাধ্যমে আমরা থানায় চেষ্টা করেছিলাম অভিযোগটা নেওয়ার জন্য, দাখিল করার জন্য, কিন্তু তৎকালীন সময়ে এটা অভিযোগ তারা নেয়নি, বরং যে টিমটা অভিযানে গিয়েছিল তাদের একটা সাধারণ ডায়েরি তারা ওখানে গ্রহণ করেছিল। সংবাদ সম্মেলনে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্টের সব তথ্য আলাদাভাবে সংরক্ষণ করতে এনটিএমসি ও বিটিআরসিকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এনটিএমসি এবং বিটিআরসির কাছে সংরক্ষিত আছে যত ডাটা, এই সব ডাটা, এটা আপনারা জানেন যে একটা নির্দিষ্ট সময়ের পরে পরে অটোমেটিক্যালি ডিলিটেড হয়ে যায়। তো আদালত তাদেরকে নির্দেশ দিয়েছেন এই ডাটাগুলোকে আলাদাভাবে যেন প্রিজার্ভ করা হয়, কারণ ভবিষ্যতে বিচারের প্রয়োজনে এগুলো দরকার হতে পারে। টেলিকমিউনিকেশন ও ইন্টারনেট অপারেটরদের তদন্ত কাজে সহায়তার নির্দেশও দেন ট্রাইব্যুনাল। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। গতকাল রাজধানীর মতিঝিলে এনসিটিবির সামনে আদিবাসী ছাত্র জনতার উপর ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে শিক্ষা ভবনের সামনে আদিবাসী ছাত্র জনতার উপর চড়াও হয় পুলিশ। এদিকে এক বিবৃতিতে গতকালের ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দার পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এর বাদলের রিপোর্ট। আদিবাসী ছাত্র জনতার উপর হামলার ঘটনার বিচার চাইতে শিক্ষার্থীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করে। সংক্ষুব্ধ ছাত্র জনতা সচিবালয়ের দিকে রওনা দিলে শিক্ষা ভবন এলাকার সামনে তারা পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে চড়াও হয় পুলিশ। জলকামান ব্যবহারের পাশাপাশি ছোড়ে সাউন্ড গ্রেনেড, এতে কয়েকজন আহত হয়। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে পুলিশের রোষানলে পড়া শিক্ষার্থীরা। এখনো 5 আগস্টের রেস শেষ হয়ে যায়নি, তার আগে পুলিশ আবার সেই ছাত্রদের উপর এই রাজপথে হামলা করে। ক্যাম্পাসের ভিতরে কিভাবে পুলিশ সাউন্ড গ্রেনেড ফুটানোর সাহস পায়, কিভাবে লাঠিচার্জ করার সাহস পায়। হালকা তাদেরকে ধাওয়া দিচ্ছে ডিসপার্স করার জন্য। হ্যাঁ, সাউন্ড গ্রেনেড দেওয়া হয়েছে যেন আতঙ্কিত হয়ে এরা ডিসপার্স হয়ে চলে যায়। পাতা ছেঁড়া নিষেধ এমন একটি গ্রাফিতি পাঠ্যপুস্তকে রাখা না রাখা নিয়ে বুধবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির সামনে আদিবাসী ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটে। এর বিচার চাইতেই আদিবাসী ছাত্র জনতা এ কর্মসূচি দেয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়। একই স্থানে ঘটনার সাথে জড়িত মূল হোতাসহ সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। আদিবাসীদের স্বীকৃতি অবশ্যই আমরা আদায় করব এবং যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার শাস্তি আমরা আদায় করে থাকব। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রেস উইংয়ের এক বিবৃতিতে এ বিষয় নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, সরকার এই হামলার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে। এতে আরও বলা হয়, বাংলাদেশে জনতার সহিংসতা, জাতিগত বিদ্বেষ এবং ধর্মান্ধতার কোনো স্থান নেই। AR বাদল, RTV, ঢাকা। HMPV ভাইরাস রোধে বাড়তি সতর্ক।
বুধবার গভীর রাতে ছুরির আঘাতে আহত হয়েছেন বলিউড তারকা সাইফ আলী খান। মুম্বাইয়ের পশ্চিম বাঞ্জার নিজ বাসায় এক বা একাধিক দুর্বৃত্ত হামলা চালিয়েছিল সাইফের উপর। ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করা হয় তার শরীর। রক্তাক্ত অবস্থায় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে বিপদমুক্ত আছেন সাইফ। হাসপাতাল জানায় চিকিৎসকেরা অভিনেতার শরীর থেকে ছুরির কিছু অংশ বের করেছেন। ডাকাতির উদ্দেশ্যে এই হামলা বলে প্রাথমিকভাবে জানায় পুলিশ। এই ঘটনায় ৩ সন্দেহভাজনকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। এই হামলায় সাইফের বাসার পরিচারিকাও আহত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম এর খবর অনুযায়ী হামলার সময় সাইফের স্ত্রী কারিনা ও 2 পুত্র তৈমুর ও জাহারি বাসায় অবস্থান করছিলেন। তবে তারা সবাই ভালো আছেন। ফেলানির মতো আর কারো লাশ যদি কাঁটাতারে ঝুলে থাকে তাহলে কাঁটাতার ভেদ করে লং মার্চ করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্রনেতা সার্জিস আলম। সকালে কুড়িগ্রামের স্বাধীনতা বিজয় স্তম্ভে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ফেলানি হত্যার বিচার, সীমান্তে হত্যা, সীমান্তে মরণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ সহ 5 দফা দাবি তুলে ধরেন। এছাড়া আগামীর বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক তারা কোনো দেশ বা গোষ্ঠীর দালালি করতে পারবে না, করলে পতিত স্বৈরাচারের মতো পরিণতি হবে বলেও জানান তিনি। আর যদি আমার কোনো ভাই কিংবা আমার কোনো বোন আমাদের ওই সীমান্তে ওই তারকাটায় তাদের লাশ ঝুলে থাকে, তবে আমাদের আজকের যে মার্চ ফর ফেলানি, সেই মার্চ ফর ফেলানি ওই তারকাটাকে উদ্দেশ্য করে মার্চ করবে। আর যদি আমাদের পরবর্তী ওই মার্চ তারকাটাকে উদ্দেশ্য করে হয়, তবে আমাদের এই লক্ষ্য তারকাটাকে ভেদ করে যতদূর দৃষ্টি যায় ততদূর যাবে। আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘন করে সীমান্তের যেসব জায়গায় ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। এছাড়া জুলাই গণহত্যার তথ্য সংগ্রহ করে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত জাকারিয়া খানের রিপোর্টে। প্রতিনিধিদের সাথে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নোম্যান্সল্যান্ডের 150 গজের মধ্যে কোনো স্থাপনা করা যাবে না, কিন্তু সেটি না মেনে বিভিন্ন স্থানে কাঁটাতারের বেড়া তৈরি করার অভিযোগ ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। সাক্ষাৎকালে মাননীয় প্রধান উপদেষ্টা বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। সবসময় 150 গজ স্ট্রিক্টলি মেনটেন করা সম্ভব হয় না। যে জায়গাগুলোতে এটা মেনটেন করা সম্ভব হয় না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খতিয়ে দেখবে বলে আমি বিশ্বাস করি। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জানান, বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে ডেকে বাংলাদেশ সরকারের উদ্বেগের বিষয়টি জানতে চেয়েছে ভারত। ইউএনএইচসিআর কর্তৃক যে ভুল ও রোহিঙ্গা ইস্যুতে ভুল তথ্য প্রকাশের জন্য আপত্তি ও উদ্বেগ জানতে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে ডাকার পাশাপাশি লিখিত বক্তব্য চাওয়া হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জুলাই গণহত্যার তথ্য সংগ্রহ করে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্তকারী দলের অনুরোধকৃত তথ্যাদি বিভিন্ন সংস্থার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে এবং ইতিমধ্যে তা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। এছাড়া বিদেশে নিযুক্ত 19 জন হাই কমিশনারকে ডাকা হয়েছে, অধিকাংশরা এসেছেন, বাকিরা ছুটিতে আছেন বলেও জানান মুখপাত্র। জাকারিয়া খান, RTV। হোটেল ও রেস্তোরাঁ খাতে ভ্যাট আগের মতো 5% করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। এ বিষয়ে আজ আদেশ জারি করবে NBR। গত 9 জানুয়ারি শতাধিক পণ্য ও সেবার ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হয়। এর মধ্যে রেস্তোরাঁয় খাবারের বিলের ওপর ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% ও ISPর ওপর 10% সম্পূরক শুল্ক আরোপ করা হয়। 9 জানুয়ারি ভ্যাট বাড়িয়ে অধ্যাদেশ জারির পর নানা মহলে এ নিয়ে শুরু হয় সমালোচনা। এরপর সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো NBR। HMP ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী সানজিদা আক্তার মারা গেছেন। গেল রাতে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে ভাইরাসটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলম। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সায়েদুর রহমান জানান, সানজিদার মৃত্যু HMPVর কারণে হয়নি। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। করোনা ভাইরাসের 5 বছর পর বিশ্বে নতুন উদ্বেগ বাড়াচ্ছে HMPV ভাইরাস। বুধবার রাতে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী সানজিদা আক্তার মারা যান।
গত 12 জানুয়ারি সঞ্জিদার HMPV-তে আক্রান্ত হওয়ার খবর আসে। জানা যায় ওই নারীর বিদেশ সফরের কোনো ইতিহাস নেই। 2017 থেকে দেশে এই পর্যন্ত 18 জন HMPV-তে আক্রান্ত হন। তবে ভাইরাসটি নিয়ে আতঙ্কের কিছু দেখছেন না বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহিনুর আলম। আর রাষ্ট্রীয়ভাবে আপনারা দেখেছেন যে এয়ারপোর্টে ইতিমধ্যে সতর্কতা আরোপ করা হয়েছে। তা আমরা বলতে চাই যে এটা পুরনো ভাইরাস, এটা এত ক্ষতিকর নয়, এটা আতঙ্কের বিষয় নয়, এটা নিয়ে সতর্ক হবার প্রয়োজন। আর বিশ্ববিদ্যালয় হিসেবে বলতে চাই যে এটার চিকিৎসা, এটার পরীক্ষা নিরীক্ষা, এটার জন্য আমাদের এই বিশ্ববিদ্যালয় প্রস্তুত রয়েছে। সচিবালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার শাহিদুর রহমান জানান, সঞ্জিদার মৃত্যু নিউমোনিয়ার কারণে হয়েছে। এখন পর্যন্ত বিজ্ঞানে যেটুকু বলা হচ্ছে সব জায়গায়, সেটা হচ্ছে HMPV কারণে মৃত্যু হওয়ার ঘটনাটি বিরল। কিন্তু HMPV আক্রান্ত ব্যক্তি যদি অন্যান্য রোগে আক্রান্ত থাকেন, ইমিউনো কম্প্রোমাইজ থাকেন, উনি আসলে ক্লেবশিয়েলা দিয়ে সেপসিস ডেভেলপ করার পরে সেপসিসের কারণে মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে মৃত্যুবরণ করেছেন। এদিকে HMPV ভাইরাস প্রতিরোধে চট্টগ্রাম বিমানবন্দর সহ বিভিন্ন বন্দরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। সফলভাবে অনুষ্ঠিত হলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন 2025। বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত রিসর্টে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ভবিষ্যৎ লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ SCCI এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। এ সময়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। গত বছরের ব্যবসায়িক ও সার্বিক অর্জন এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয়, বিভাগীয় প্রধানগণ এবং সকল শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। আমি আমাদের ম্যানেজার সাহেবদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদেরটা নিজেদের যে বাজেট আছে, আপনাদের বাজেটকে আপনারা ডেতে নিয়ে যান, আপনাদের টার্গেটকে আপনারা ডেতে নিয়ে যান। আর কস্ট কাটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ছোটদের সাথে ব্যবসা, আমরা সবসময় বলছি আমরা ছোটদের চেয়ে ছোট অবস্থায় আমরা ছোটদের সাথে বড় হতে চাই। যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠী শাসন প্রতিষ্ঠিত হচ্ছে বলে সতর্ক করেছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, বিপুল সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এটি দেশের গণতন্ত্রের জন্য হুমকি। সবার মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষায় সবাইকে এগিয়ে আসার তাগিদ দেন তিনি। গতকাল হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে দেয়া বিদায়ী ভাষণে এসব কথা বলেন বাইডেন। কিছুদিন পরই দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের দায়িত্ব নেবেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে 60 লাখের বেশি মানুষের জীবন হুমকির মধ্যে পড়েছে। অনেক চেষ্টা সত্ত্বেও প্রবল বাতাসে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এই বাতাস কমার পূর্বাভাস নেই। লস অ্যাঞ্জেলেসের বিধ্বংসী এই দাবানল এ পর্যন্ত অন্তত 25 জনের প্রাণ কেড়ে নিয়েছে। এদিকে ইউএসএল এর একটি বিশ্লেষণে বলা হয়েছে, এই দাবানলগুলো বর্তমান বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাবে আরও বড় এবং আরও গরম হয়ে উঠেছে, যেখানে গ্রিনহাউস গ্যাস দূষণ একটি বড় ভূমিকা রয়েছে। ইন্দোনেশিয়ার মাউন্ট ইবু আগ্নেয়গিরির নিকটবর্তী এলাকা থেকে প্রায় 3000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। চলতি সপ্তাহে ইবু থেকে ধূসর ধোঁয়া ও ছাইয়ের ঘন মেঘের উদ্গীরণ হয়ে প্রায় 4 কিলোমিটার উপরে পর্যন্ত ছড়িয়ে পড়ে। ফলে সতর্কতা স্বরূপ এই পদক্ষেপ নেওয়ার কথা বৃহস্পতিবার জানিয়েছে কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ তথ্য জানায় রয়টার্স। দেশটির আগ্নেয়গিরি বিষয়ক সংস্থা জানায়, বুধবার সকালে প্রায় মিনিট 2 জন্য লাভা উদ্গীরণ করেছে মাউন্ট ইবু। তাৎক্ষণিকভাবে ওই এলাকায় উচ্চ সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরুর পর সমালোচনার মুখে পদত্যাগ করেন যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। এবার তাকে দুর্নীতিবাজ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। দুর্নীতির অভিযোগে আলোচিত টিউলিপ সিদ্দিকির পদত্যাগের বিষয়ে মারিও নফেলের একটি টুইট বার্তা শেয়ার করেন ইলন মাস্ক। সেখানে লেখা, লেবার পার্টির শিশু কল্যাণ মন্ত্রী শিশু নিগ্রহকারীদের নিরাপত্তা দেয়, আর দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ।
গাজায় 15 মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করল ইসরায়েল। বুধবার কাতারের রাজধানী দোহায় দুপক্ষ এই চুক্তি সই করে। আগামী রোববার থেকে এটি কার্যকর করার বিষয়টি নিশ্চিত করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও যুক্তরাষ্ট্র। তবে হামাস সব শর্ত মানেনি এমন অভিযোগ এনে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক স্থগিত করেছে ইসরায়েল। বিস্তারিত থাকছে রাকিব হাসানের রিপোর্টে। দীর্ঘ 15 মাস যুদ্ধের পর হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধ চুক্তি সই হয়েছে। এই অবস্থায় আনন্দ উদযাপন করছে গাজার ফিলিস্তিনিরা। আগামী রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হতে চলেছে। যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েলি বাহিনী অবশ্য গাজা উপত্যকা জুড়ে তাদের হামলা চালিয়ে যাচ্ছে এবং চুক্তির কথা ঘোষণার পর থেকে এই ভূখণ্ডে অন্তত 30 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। হামাসের কর্মকর্তা ইজ্জাত আল রিকেশ জানিয়েছেন, কাতারের রাজধানী দোহায় যে চুক্তি হয়েছে তাতে গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, বাস্তুচ্যুত লোকদের তাদের বাড়িতে ফিরে যাওয়া এবং যুদ্ধের স্থায়ী সমাপ্তি সহ ফিলিস্তিনি গোষ্ঠীর সমস্ত শর্তই পূরণ করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিম্মি ও তাদের পরিবারের দুঃখ কষ্টের অবসানের চুক্তি এগিয়ে নিতে সহায়তা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। রাকিব হাসান, RTV। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিত আউয়াল সৌজন্য সাক্ষাৎ করেছেন হামজা চৌধুরীর সাথে। বুধবার রাতে লেস্টারে উপস্থিত ছিলেন হামজা চৌধুরীর বাবা মা। এছাড়া তাবিত আউয়ালের সাথে ছিলেন বাফুফের কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ। এদিন কিং পাওয়ার স্টেডিয়ামে হামজার পরিবারের সাথে লেস্টার সিটি বনাম ক্রিস্টাল প্যালেস ম্যাচ উপভোগ করেন তারা। ম্যাচ শেষে বাংলাদেশ বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর সাথে নৈশভোজে অংশ নেন বাফুফে সভাপতি। এ সময় বাংলাদেশের জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে মুখিয়ে আছেন বলে জানান হামজা। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।